আমি দেশবাসীর কাছে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ যেমন রেডিওতে গিয়ে নিজের লাইফ স্টোরি বলে, জীবনের গল্পগুলো ওরকম আমিও বলতে চাই, এবং আমার কথাগুলো যেন কোনো পেপার বা কিছুতে চাপিয়ে মানে ছাপিয়ে ছাপিয়ে যেন প্রত্যেকটা স্কুলে স্কুলে পাঠানো হয়। প্লাস আমি নিজে ওখানে গিয়ে স্টুডেন্টদের সাথে কাউন্সিলিং করতে চাই, যেন হয়তো আমার ভুল ছিল, আমার মতো ভুল অথবা আমার মতো এরকম পরিস্থিতির শিকার যেন কোনো মেয়ে না হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি নাটোর রেল স্টেশনে। এখানে আমরা একজনের জীবনের করুণ কাহিনী শুনবো। তিনি নাকি একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। যারা অমানবিক নির্যাতন করে থাকে, যারা অমানুষ টাইপের, তাদের কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছে। তিনি একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। আমরা শুনবো সেই বোনের মুখ থেকেই আজকের সেই কথাগুলো শুনবো। সে বোনই বলবে, তার দুইটি চোখে অন্ধ। ভিডিওটা অবশ্যই দেখে যাবেন, আর একটি শেয়ার করে যাবেন, যেন এই ভিডিওটি দেখে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা যায় আর কি। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া বসরি। আমি একদম শুরু থেকেই আপনাদের সামনে সব উপস্থাপন করছি, যেন এই সাক্ষাৎকারটা দেখে কোনো বাবা দ্বিতীয় বিয়ে করার পর কোনো সৎমা যেন প্রথম ঘরের কোনো ছেলে মেয়েদের সাথে যেন কোনো করুণ আচরণ না করে, এবং ওরাও যেন আমার মতো কোনো পরিস্থিতির শিকার না হয়। আমি প্রথম থেকে, আমি জন্ম থেকে ব্লাইন্ড ছিলাম না, মানে অন্ধ ছিলাম না। আমার মাথায় ব্রেনটা আঘাত খাওয়ার পর আমি এরকম অন্ধ হয়ে যাই। আমার যখন 1 বছর বয়স, তখন আমার আম্মু আমাকে রেখে চলে যায়। কারণ ছিল আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করার পরে এরকম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অনেকগুলো প্রায় 4-5টা বিয়ে আর কি বাবা একাধিকবার করে। তো আমার যে দ্বিতীয় সৎমাটা ছিল, ওনার কাছে ছোটবেলা থেকে ছিলাম 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত। তো আমি দেখলাম যে আমার যখন 7 বছর বয়স, তখন সবাই স্কুলে পড়াশোনা করে। তখন আমারও একটা ইচ্ছে জাগলো যে হয়তো আমি দেখতে পাই না, কিন্তু আমিও তো চাইলে একটু পড়াশোনা করতে পারি নিজের আর কি স্বাবলম্বী হওয়ার জন্য। তারপর আমি চেষ্টা করলাম পড়াশোনা করার জন্য। আমার বড় একটা আন্টি ছিল, আমার আব্বুর ছোট বোন। উনি আমাকে একটা হোস্টেলে ভর্তি করে দেয়। ওখান থেকে আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত হোস্টেলে থেকে পড়ি। এরপর আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা কলেজে ভর্তি হয়েছিলাম, ঢাকা মোহাম্মদপুর ফিরোজা বাসায় আইডিয়াল কলেজ নামে ওই কলেজে। তখন আমি আমাদের বাসায় ছিলাম। তো আমার বাবা মারা চেষ্টা করেছিল আমাকে অনেকগুলো খারাপ ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য একাধিকবার, কিন্তু আমি সেই বিয়েগুলো আটকানোর পর ওরা এক পর্যায়ে ওরা পরিকল্পনা করলো যে ওরা আমাকে বিক্রি করে দিবে। তো আমি একটা চাকরির কথা বলে বাসা থেকে পালায় আসলাম। আসার পরে আমি একটা হোস্টেলে উঠলাম। ওঠার পরে আমার কাছে একটা ফোন ছিল। তখন ফোনের মধ্যে কিছু সিম, যেমন রবি, এয়ারটেল, এই সিম গুলোতে সার্ভিস নামক একটা চালু করা যায়। তো আমার ফোনে একটা সার্ভিস চালু করা ছিল। ওখানে আমার অন্ধ আশিক নামে একটা ছেলের সাথে পরিচয় হয়। ওই ছেলেটা ইউটিউবে ভাইরাল। তো ওই ছেলেটার অনেক প্রবলেম ছিল, জানা সত্ত্বেও আমি বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমার জন্য যদি একটা ছেলে একটু উপকৃত হয়, এটা তো খারাপ না। আর আমি একটা শিক্ষিত মেয়ে, আমার জন্য তো একটা ছেলে উপকৃত হতেই পারে, যত যাই হোক সে মানুষ। তারপর ওই ছেলেটার সাথে ওদের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আমার বিয়ে হয়। ওদের বাড়ি থেকে বিয়েটা দেয়। দেওয়ানোর পর মোটামুটি 1 মাস সংসারও হয়েছিল আমাদের। হওয়ার পরে আমি গাজীপুর আসছি। গাজীপুর জয়দেবপুর নামক একটা জায়গায়, ঢাকা। ওখানে আসার পরে একটা ছেলে আর কি আমাদের দুইজনকে একটা বাসা নিয়ে দেয়। ওই ছেলেটার নাম ছিল অন্ধ রিফাদুল ইসলাম। তো বাসায় নিয়ে দেওয়ার পরে আমার আবার কিডনিতে প্রবলেম। একদিন হঠাৎ করে রাতে আমার নাক দিয়ে ব্লাড যায়, প্লাস বমি হয়। কিন্তু ওই ছেলেটা, আমার যে হাজবেন্ড ছিল, ও নিজে যে জামা কাপড়টাও যে নিজে ভাগ করে পরবে সেটাও করতে পারতো না, সবকিছু আমাকে করে দেওয়া লাগতো। তো এখন ও তো আমাকে নিয়ে হসপিটালে যেতে পারবে না। তো ওখানে 4-5 জন ভাইয়া ছিল যারা দেখতে পান না, ওনারা আমাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু ওই বাসায় কিছু কিছু মহিলারা ছিল যারা আমার হাজবেন্ডের কাছে বলছে যে তুমি থাকতে তোমার বউকে অন্য ছেলেরা কেন কোলে করে নিয়ে যাবে, এটা তো ঠিক না। তো আমি যেদিন রাতে হসপিটালে যাই, তার পরের দিন হসপিটাল থেকে আসি 12টা বাজে দুপুর। আসার পর আমি ঘুমিয়েছিলাম। তারপর ওই ছেলেটা আমাকে না বলে পালায়া চলে যায়। তো চলে যাওয়ার পর যেদিন চলে গেছে, ওই দিন মূলত বিকাল 5টা থেকে শুরু। কিছু কিছু ছেলেরা দেখলাম আমার ঘরের সামনে দিয়ে ঘোরাফেরা করলো। এখন হয়তো প্রসঙ্গে এটা আসতে পারে যে তুমি তো দেখতে পাও না, তাহলে তোমার দরজার সামনে যে ছেলেগুলো যে ঘোরাঘুরি করছে, তারা যে ভালো উদ্দেশ্য নিয়ে করছে বা খারাপ উদ্দেশ্য নিয়ে করছে, তুমি বুঝলা কিভাবে? আমি বুঝতে পারছি, কারণ ওখানে একটা ভাইয়া ছিল, আবু রায়হান নাম। ওই ছেলেটা আমাকে কল দিয়ে অনেক উল্টাপাল্টা প্রস্তাব দেয়, এবং ওই ছেলের পরিচিত যে ছেলেগুলো, ওরাই আমার দরজার সামনে দিয়ে ঘোরাঘুরি করে।
তো আমাকে যে ছেলেটা হসপিটালে নিয়ে গিয়েছিল কোলে করে, ওই ছেলেটার নাম ছিল রাজ। ও আমাকে বললো যে দেখো তুমি এরকম এতগুলো ছেলের হাতে ধর্ষণের শিকার হবা, এর থেকে বরং তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সুন্দর একটা বেটার লাইফ দিব। তো আমি ভাবলাম হ্যাঁ, ওনার কথাও তো লজিক আছে, আমার যাওয়া উচিত, কারণ আমি আমি একটা মেয়ে মানুষ, আমি কতজনের কাছে এভাবে বিক্রি হব। এটা মনে করে আমি ওর সাথে গাজীপুর থেকে নীলফামারী যাই। জসিম 2 নামে একটা হোটেল ছিল, ওই হোটেলে আমরা 3জন উঠি। ওঠার পরে আমাকে আর রিফাতকে যেই রুমটা দিয়েছিল, ওই রুমটা হচ্ছে ডাবলিং বেড ছিল, মানে একজন একজন সিঙ্গেল বেড। তো পরে মানে আলাউদ্দিনের সাথে রিফাতের কথা হয়েছিল যে ও তোর সাথে থাকবে, বউয়ের পরিচয় ঠিক, কিন্তু তুই ওর সাথে কিছু করবি না। তো রিফাত বলছিল ঠিক আছে, কিছু করব না। তো এরকম যখন আমাদেরকে দুইজনকে রুমে তুলে দিয়ে যখন আলাউদ্দিন চলে যায় ওর নিজের রুমে, তো তখন হচ্ছে রিফাত আমার সাথে আকারে ইঙ্গিতে খারাপ আচরণ শুরু করে। তো আলাউদ্দিনের তো ওয়াশরুম ছিল না আলাউদ্দিনের রুমে, ও আমাদের ওয়াশরুমে গোসল করতে আসে। তখন আমি আলাউদ্দিনকে পুরো বিষয়টা বললাম যে এরকম এরকম রিফাত এগুলো করে। এখন আপনারা দুইজন ছেলে, আমি একটা মেয়ে, আপনারা যদি দুইজনে আমাকে নিয়ে কারাকারি করেন তাহলে তো হয় না। আপনারা দুইজনের যে কোনো একজনকে নিয়ে আমাকে সাইড কাটতে পারেন। একটি প্রশ্ন করতে পারি আমি? জি। আপনার তো ওদের কারোর সাথেই মানে আল্লাহর বন্ধনে যেভাবে বিয়ে হয় এভাবে তো বিয়ে হয়নি কারোর সাথে। না, আল্লাহর বিধান অনুযায়ী আপনি কারোর সাথে কালমা না পড়ে তো বিয়ে হয় না, আপনি এভাবে তো সংসার হয় না আপনার জীবনে, বা সংসার করতে পারবেন না। তা আপনি কি মানে কি উদ্দেশ্য নিয়ে, তা আপনি মুসলিম তো? হ্যাঁ অবশ্যই। তা আপনি মুসলিমের ঘরে জন্ম নিয়ে কেন আপনার এই ইচ্ছা শক্তি জাগলো যে আমি একটা অন্য একজন পরপুরুষের সাথে যে তার সাথে সংসার করব? আপনার সংসার টিকবে? আমি মূলত আমার ইচ্ছা জাগে না, আমার মধ্যে একটা ভাবনা কাজ করছিল যে যত যাই হোক আমি একটা মেয়ে, আমাকে কোনো না কোনো একটা গাছ ধরে তো বাঁচতে হবে। আর পৃথিবীর সব ছেলেরা তো একরকম না, হয়তো আমি আগে ঠকছি, ওরা হয়তো আমাকে ঠকাবে না। আর আমি যার কাছে গিয়েছি সে আমাকে বলেছে যে একটু অপেক্ষা করো, আমার বাবা মাকে আমি রাজি করি, আমার পরিবারকে ম্যানেজ করে তারপর আমি তোমাকে বিয়ে করব। এখন আপনি বর্তমানে কার সাথে রয়েছেন? আলাউদ্দিনের সাথে। আলাউদ্দিনের সাথে। আলাউদ্দিনের সাথে আপনার এরকম কোনো সম্পর্ক রয়েছে যে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক যে বন্ধন থাকে, এরকম কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ। এরকম এর সাথেও বিয়ে হয়নি আপনার? না। এর সাথে বিয়ে না হয়ে তো আপনি আবার সেই কাজ করতেছেন, মানে যে কাজে আল্লাহ সম্মতি নেই সেই কাজেতে আপনি দুনিয়াতে এভাবে মানে অমানবিক যে নির্যাতনের শিকার আপনি তো সামনে আরো হবেন, কারণ আল্লাহ সম্মতি নেই যে কাজে, এটাতে তো আপনি সফল হতে পারবেন না। আপনাদের তো বিয়ে হয়নি, আপনারা দুজন এখন মূলত থাকেন কোথায়? এই যে এক এক জায়গায় জায়গায়। জায়গায় জায়গায় বলতে কোথায় থাকেন? এই যে নির্দিষ্ট নাই? না, কোনো নির্দিষ্ট কোনো মানে স্থান নেই। মানে কোথায়, যেমন আজকে নাটোর রেল স্টেশন, কালকে ঈশ্বরদী, বা তারপরের দিন হয়তো যশোর, তারপরের দিন খুলনা, হ্যাঁ এইভাবেই এরকম। নাকি? হ্যাঁ। এরকমই থাকেন? এটা মূলত রেল স্টেশন, আপনাদের থাকার কোনো জায়গা নেই বর্তমান, না। তাই তো? বর্তমান সময়ে কি আপনি কি আলাউদ্দিনকে বিয়ে করতে চাচ্ছেন? আসলে বিয়ে করতে চাচ্ছি বলতে আমার একটা বিবেকে বাধা দিচ্ছে, সেটা হলো যে ওর তো একটা বউ আছে প্লাস দুইটা মেয়ে আছে। ও আলাউদ্দিনেরও বউ আছে? হ্যাঁ, এটা তো আমি প্রথমে এরকম জানতাম না, এখন শুনে জানি। তো এখন আমি যদি ওকে বিয়ে করি তাহলে তো ওই মেয়েটা তো মানে আমাদের সংসারে তো থাকবে না, ও তোর বাচ্চা দুইটাকে ফেলে রেখে চলে যাবে। তখন হচ্ছে এই বাচ্চা দুইটা তো মা ছাড়া হয়ে যাবে, ওদের ভবিষ্যৎটা কি হবে? আপনি ওদের চিন্তা করতেছেন কিন্তু ওরা তো আপনি চিন্তা করতেছে না। হ্যাঁ, ওরা আমার চিন্তা করছে না। তবে আমার ইচ্ছে ছিল যে ও বলছে আমাকে যে ও আমাকে বিয়ে করবে, ওর যে বড় বউ ওকে হচ্ছে পাঠিয়ে দিবে, ওর কাবিনের টাকা নাকি পরিশোধ করা হয়ে গেছে, বলছে যে ওই মেয়েটাকে পাঠিয়ে দিবে। আমিও বলেছি যে হ্যাঁ আমি রাজি, যদি ওই মেয়েটা চলে যায় তাহলে আপনার যে বাচ্চা দুইটা আছে ওই দুইটাকে আমি নিজের আপনি মেয়ের কি মতো কারো মানুষ করে দেব। আপনি কারো সংসার নষ্ট করে আপনার লাইফ আপনি গড়তে পারবেন এরকম মনে হয়? এখন আমি কি করবো, ওই ছেলেটাও তো আমাকে ছাড়ছে না। মানে এটা কি আলাউদ্দিন ছাড়তেছে না? না। ভাই আপনি কি, আপনার বউ আছে না, আগের বউ বাচ্চা আছে না? তাহলে কেন আগের বউ বাচ্চা যে বাদ দিয়ে আপনি কেন ওনাকে বিয়ে করতে চাচ্ছেন? ওনাকে আমি বিয়ে করতে চাচ্ছি এই কারণেই, আমি চাচ্ছি না যে উনি নতুন করে যায় আবার কারোর খপ্পরে পড়ুক, সেখানে গিয়ে আবার প্রতারণার শিকার হোক। উনি যদি বলে, উনি যদি মনে করে যে আমাকে ছাড়া উনি ভালো থাকবে, নিজের লাইফটাকে স্টেবল করতে পারবে, এস্টাবলিশড হতে পারবে, ঠিক আছে, তাহলে রিমেম্বার নো কিউরিওসিটি। আমি এরকম বলতে চাচ্ছি আমি যে আপনি যেহেতু একজন মানে আপনিও অন্ধ মানুষ, আপনি তো মুসলিম, আপনার তো বিবেক আছে, আল্লাহ বিবেক দিছে, তো সেই বিবেকের দিক দিয়ে তাকিয়ে যেহেতু আপনার বউ বাচ্চা আছে, আপনি কেন এই মহিলাকে একাধিকবার মানে আপনার লালসার শিকার করেছেন? এটা অবশ্যই আমার অপরাধ, ঠিক আছে, আমি শয়তানের ধোকায় হোক আর যেভাবেই হোক
সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে থাকার কারণে আমি এটা করেছি, সেটা আমি অস্বীকার করি না, ঠিক আছে। এটার জন্য আমার যে কোনো শাস্তি হলে আমি মাথা পেতে নেব, আমার কোনো সমস্যা নেই। তবে আমার শাস্তি হওয়ার আগে ও যেন একটা ভালো লাইফ পেয়েছে সেটা যেন আমি জানতে পারি। তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন? উনাকে কি আপনি বিয়ে করতে চাচ্ছেন? সেটা আমি ওকে কিছু বলবো না, ও যেটা সিদ্ধান্ত নেবে আমি ওর সিদ্ধান্তকে সবসময় সম্মান করেছি, এখনো করি। মানে ওর সিদ্ধান্তে আপনি মানে ও যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আপনি রাজি নাকি? হ্যাঁ, এসব দেখেন এই মানে ছোট্ট বোনটির আমি আমার জানা মতে যেখানে শুনলাম ইনার বাসা নাকি ঢাকা মোহাম্মদপুরে। ইনি ছোট থেকে অন্ধ, আপনারা সব কথাই উনার শুনলেন। উনি ছোট থেকেই মানে কি নির্যাতনের শিকার, ছোট থেকেই তার নাকি নিজের মা নেই, সৎ মা। হ্যাঁ, সৎ মা, সৎ মা। তার নাকি সৎ মায়ের নির্যাতনের শিকার, তাই না? হ্যাঁ, উনি আমাকে দিয়ে রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করাইতো। প্লাস আমার যে পড়াশোনার যে খরচ ওগুলাও ওনারা ফ্যামিলিগত ভাবে কোনো কিছু বহন করেনি কখনোই। একজন মানুষের যার দুইটি চোখ নেই দুনিয়াতে, তার মানে তার থেকে আমার মনে হয় যে অসহায় আর মানুষ মানে হয় কি না এটাও বলা মুশকিল। মানে এইরকম ধরনের যারা অসহায়, যার দুইটি চোখ নেই, সে তো চোখেও দেখে না, সে তার বয়সটাও কিন্তু একবারেই মানে স্বাভাবিক আবার অল্প বয়স। আপনার বয়স কত? 16 বছর। কেবল মানে 16 বছর বয়স আর কি উনার। একবারই যেহেতু মানে স্বাভাবিক 16 বছর বয়সে বাংলাদেশ সরকারের আইনে নাকি 18 বছর মানে নিচে তার বিবাহ দেওয়াই নিষেধ। কিন্তু তার বর্তমান সময়ে 16 বছর বয়স, এই 16 বছর বয়সে উনি লালসার শিকার হয় স্বাভাবিক। কারণ মানে সব পৃথিবীর সব মানুষ একরকম না, কিছু মানুষ যারা রয়েছে তাদের মধ্যে জালেম, এই জালেমের মানে লালসার শিকার হয়ে থাকে। আমার জানা মতে যেহেতু উনি সেই রকম বাইরের কোনো মানুষের লালসার শিকার হয়নি এই পর্যন্ত, তার সাথে যারা মানে উঠা বসা করে, যারা চলাফেরা করে, তাদেরই নাকি লালসার শিকার তিনি। কারণ উনার মুখ থেকে সব কথাই শুনলেন। আর উনি বর্তমান রয়েছে আমাদের এই আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে, এই বর্তমানে আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে রয়েছে। যেহেতু বর্তমান তারা মানে পাপই করতেছে, আমার জানা মতে আর কি। আমি যেহেতু জানি যে আল্লাহর আইনে যেটা নাই, তাদের বিবাহ বন্ধনে তারা হয়নি, মানে জড়িত হয়নি, কিন্তু একসাথে তারা রাত্রি যাপন করছে বা তারা চলাফেরা করছে, সবকিছু এটা পুরোটাই অবৈধ। অবশ্যই পুরোটাই অবৈধ। যেহেতু এই বোনের শেষ সিদ্ধান্তটা আমি তার কাছে জানতে চাইবো, সে মানে তার শেষ সিদ্ধান্ত কি, আপনার শেষ সিদ্ধান্ত কি, যে আপনি কাকে আলাউদ্দিনকে কি শেষ পর্যন্ত বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বিয়ে করতে চাচ্ছি। প্লাস আমি দেশবাসীর কাছে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ যেমন রেডিওতে গিয়ে নিজের লাইফ স্টোরি বলে, জীবনের গল্পগুলো, ওরকম হচ্ছে আমিও বলতে চাই। এবং আমার কথাগুলো যেন কোনো পেপার বা কিছুতে মানে ছাপিয়ে যেন প্রত্যেকটা স্কুলে স্কুলে পাঠানো হয়। প্লাস আমি নিজে ওখানে গিয়ে স্টুডেন্টদের সাথে কাউন্সিলিং করতে চাই, যেন হয়তো আমার ভুল ছিল, আমার মতো ভুল অথবা আমার মতো এরকম পরিস্থিতির শিকার যেন কোনো মেয়ে না হয়, অন্তত নিজের মাথার ব্রেন প্লাস নিজের বুদ্ধি খাটায়। আর সকল বাবা মার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আসলে সতীনের মেয়ে বলে হয়তো অন্য একটা মেয়ে পেটে রাখছে, সেই বলে যে শুধু তার ছেলে মেয়ে হবে, বিষয়টা এরকম না। আমার মনে হয় যে শুধু সৎ মা বা আপন মা বলতে কোনো কিছু নেই, বাচ্চা বলতে বাচ্চা, তাই নিজেদের বাচ্চা হোক আর পরের বাচ্চা হোক, সবাইকে এক চোখে দেখা উচিত। যাই হোক, আমি মানে এরকম কিছু চাচ্ছি যাতে আমার এই বোনের মতো মানে কারো লালসার শিকার আর কেউ না হয়। এই মানে আমাদের বর্তমান বাংলাদেশে যাতে কেউ এরকম লালসার শিকার না হয়। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশ সরকারের কাছে আমার এটা নিয়ে আবেদন থাকবে যে যাতে উনি যাতে কোনো জায়গাতে বসবাস করতে পারে, সেই জায়গাতে যেন তাকে ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমি আপনাদেরকে মূল ভিডিওতে সবকিছু দেওয়ার চেষ্টা করব, যেহেতু উনি যতগুলো কথা বলছে সবগুলো কথাই দেওয়ার চেষ্টা করব। আর উনি ছোট থেকেই তার মানে দুইটি চোখ তো নেই, আপনি ভালো করে দেখেন, তার দুইটি চোখ নেই, তার দুনিয়াতে আসলে কিছুই নেই। মানে দুইটি চোখ যার নেই তো বলতে পারবে না, ওনার সামনে দিয়ে আপনি চোখটা একটু চাটান তো, দেখেন কিচ্ছু নাই, মানে চোখের দুইটা চোখই অন্ধ, একেবারে অন্ধ। আর সে লালসার মানে শিকার হওয়াটাই স্বাভাবিক, কারণ ওনার বয়সটা তো দেখতে পাচ্ছেন, মানে একেবারে অল্প বয়সের মহিলা আর কি। আর ভাই আপনার সাথে কি ইনাকে মানে বিবাহ বন্ধনে জড়িত করে দেবো, আপনার কি মতামত কি বলেন? আমার মতামত জানতে হলে আমাকে কিছুটা সময় দিতে হবে। সময় হচ্ছে যখন ওকে আমি সবার কাছ থেকে সেভ করলাম, এমনকি ওর যে হাজবেন্ড ছিল, দর্শকদেরকে বলবো আপনারা যার ভিডিও দেখে অনেক সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আব্দুর রহমান আল সুদাইসের কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে অন্ধ হাফেজ রিফাতুল ইসলাম গাজীপুরি, ঠিক আছে, তার মতো একজন সম্মানিত আলেম মানুষ, ওর সাথে আমরা না হয় জালেম, আমরা তার সাথে অন্যায় করেছি, অপরাধ তো অপরাধী, তারপরেও
একজন আলেম মানুষ হিসেবে ওর সাথে এই ধরনের প্রতারণা কি করে করলো, এই বিচারটাও আমি দর্শকদের হাতে দিয়ে দিলাম। এক, 2 নাম্বার কথা হচ্ছে ওকে ওর সিদ্ধান্তে অটুট থাকতে হবে। এখন বলছে বিয়ে করবে, বিয়ে করাটাই শেষ না, ঠিক আছে? আর আমি যেহেতু এতগুলো মানুষের কাছ থেকে সেভ করে ওকে আমি আমার কাছে রাখতে পারছি বা রাখছি, এত কষ্ট স্বীকার করে বারবার একাধিক জায়গায় চলে গেছে, আমি এই নাটোর স্টেশনে ওর জন্য আমি অপেক্ষা করছি, আবার ওকে আমি নিছি। সেদিন এই স্টেশনে আমাকে নিয়ে একটা সিন ক্রিয়েট করছে, আমি ইচ্ছা করলে ওই দিন ব্যাগ নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। কারণ আমি চিন্তা করেছি যাই হোক নাই হোক আমি চলে গেলেও যাবে কোথায়, ওকে তো কেউ না কেউ ওইভাবে, যেমন যে কয়েকটা ছেলে বলছিল রাজশাহী নিয়ে যাবে আমার বোনের পরিচয়ে, বোনের পরিচয় নিয়ে যাবে না কিসের পরিচয় নিয়ে যাবে সেটা তো পরের কথা। ও যে পরবর্তীতে সুস্থ থাকবে বা ভালো থাকবে সেটা আমি কিভাবে নিশ্চিত হব? ও আমাকে বিয়ে করুক বা না করুক, মূল ফ্যাক্ট এটা না। মূল ফ্যাক্ট হচ্ছে আমি চাই ও একটা সুন্দর লাইফ পাক, যে লাইফে ওকে অন্তত কোনো কুত্তা শিয়াল শকুনের হাতে পড়তে হবে না। এটাই হচ্ছে মূল বিষয়। আর আমার ফ্যামিলির ব্যাপারে আমি, কিন্তু উনি তো আপনার কাছে থাকেও সেফ নাই ভাই, কেন? উনি তো আপনারও লালসার শিকার হয়েছে। এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি ওকে কিন্তু ছেড়ে দেই নাই। আমি ওকে যদি ছেড়ে দিতাম, ঠিক আছে, এতদিনে ওর অস্তিত্ব থাকতো না। এটা ও নিজেই স্বীকার করুক বা বলুক। কিন্তু আমার যেই অপরাধের দায় সেটা তো আমি আমার নিজ কাঁধে নিলামই। আর সেই জায়গা থেকেই কিন্তু আমি বলেছি যে ওকে আমি ফেলবো না। কিন্তু ও যদি ওর মতো করে ওর লাইফটাকে সাজাতে গিয়ে যদি বলে যে না আলাউদ্দিনকে আমার দরকার নাই, আমি নিজের মতো করে নিজে বাঁচতে পারবো, আমি নিশ্চয়তা পেলে অবশ্যই ওকে আমি একা ছাড়বো। অন্যথায় ওকে মরলে আমার হাতেই মরতে হবে। উনি যে কথাগুলো বলতেছে এটা সঠিক, আপনি ওনার সাথেই থাকবেন? হ্যাঁ, থাকবো। আপনার শেষ সিদ্ধান্ত ওনার সাথে থাকবেন, ওনাকে বিয়ে করবেন? হ্যাঁ, ওনাকে বিয়ে করবো। মানে এটা আপনার চেষ্টা। এতদিন যে আছেন, এতদিন কেন বিয়ে করেননি? এতদিন মূলত বিয়েটা করা হয়নি, ওনার পরিবার পুরো বিষয়টা জেনে যায়, প্লাস ওনার পরিবার থেকে ওদের হচ্ছে ওদের ভাইরা হচ্ছে সিন ক্রিয়েট করে যে, তো মানে মানুষকে বলে আর কি কল দিয়ে যে দেখিস ও 2টা বাচ্চা আছে, ও যেন দ্বিতীয় বিয়ে করার সুযোগ না পায়। তখন হচ্ছে আমার বিবেক আর কি একটু বাধা দিচ্ছিল, এই জন্য আমি মূলত চাইনি, এই জন্য আমি মূলত একটু পিছিয়ে ছিলাম। তাহলে এখন কেন চাচ্ছেন? এখন মূলত চাচ্ছি যে আমাকে কারো না কারো হাতে তো পড়তেই হবে। বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে তো হবে। যাই হোক, ওনার সবগুলো কথাই শুনলেন। আমি তো ওনার কথা শুনে হতাশ, কারণ আমার তো বলার ভাষাই হারিয়ে ফেলেছি। আমি কিছুটা কথা মানে এর আগে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাষাগুলো হারিয়ে ফেলেছি কথা বলার। অবশ্যই ওনাদেরকে কি করা উচিত আপনারা বলবেন, যেহেতু উনি বর্তমান এই ভাইয়ের সাথে রয়েছে, আলাউদ্দিন ভাইয়ের সাথে রয়েছে। আপনার মানে প্রত্যেকটা স্টেশনে আলাউদ্দিন ভাই ওনাকে নিয়ে ঘুরতেছে। দেখ, আপনারা এর শেষ সিদ্ধান্ত যে কি হতে পারে এটা আমাকে বলে দিবেন। আর তার নাকি একটি পোশাক, এই আজকে কতদিন থেকে এই পোশাক পরে আছেন? প্রায় 1 মাস 1.5 মাস। প্রায় 1.5 মাস থেকে নাকি একটা পোশাকই পরে আছে, এর মধ্যে গোসল হয়েছে? গোসল হয়েছে বলতে হ্যাঁ, গোসল হয়েছে, ওই ড্রেসটাই ধুয়ে আবার ওইটাই পরেছি। মানে ওই ড্রেসটাই ধুয়ে আবার ওই ড্রেসটাই পরেছে। যাই হোক, ওনার বোনের নাকি একটাই নাকি ড্রেস। আমি ওনাকে আজকে এই আপাতত ড্রেসটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেখানে নিয়ে যাক বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি আজকে এই ড্রেসটা। আর যেহেতু আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে যেন এই গোটা বাংলাদেশের লোক বুঝতে পারে যে এর সাথে এরকম অমানবিক ঘটনা ঘটতেছে, বা তার সাথে যারা এই অমানবিক আচরণগুলো করতেছে তারা তারই নিজের সঙ্গী আর কি, বাহিরেরও কেউ না। তারা মানে সবাই যারা এইরকম অমানবিক আচরণ করছে সবাই অন্ধ না? হ্যাঁ, সবাই অন্ধ, মানে প্রত্যেক জনেরই এইরকম চোখ অন্ধ, কেউই স্বাভাবিক না, আমার মতো স্বাভাবিক মানুষ না তার সাথে যে আচরণ গুলো হয়েছে। আপনি অবশ্যই এই জন্য ভিডিওটা শেয়ার করবেন, যেন ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কারণ এই রকম কোন মা বোন যেন আর এই বাংলাদেশে কেউ লাঞ্ছিত যাতে না হয়, তার 2টা চোখই অন্ধ। উনার কাছে মানে কেউ যদি আসে, তা আপনি তো বুঝেনি, কারণ চোখ না থাকলে দুনিয়াতে ভাই কিছু দেখাও যায় না। সামনে দিয়ে একজন মানুষ যদি তাকে তুলে নিয়েও যায়, সে কিছু করতে পারবে না, কে নিয়ে যাচ্ছে তা তো বলতেও পারবে না, এটা সম্ভাবনা বলা। হয়তোবা উনার ভিতরে আরো কিছু রয়েছে, আমি সবকিছু বের করতে পারলাম না, হয়তো আমি তার কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করব, সামনে আরো 2-1টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই উনাকে আপনারা সাপোর্ট করবেন, যেহেতু যাতে এইরকম কোনো বোন লাঞ্ছিত না হয়। আমার এই বলে আমি কথা আজকে শেষ করছি। ওনাকে নিয়ে
যেহেতু ওনাকে এখন নিয়ে যে আমি পোশাক বানিয়ে দিব, তারপরে পরবর্তী ভিডিওতে আপডেট দিব যে ওনার সাথে আমি মানে কতক্ষণ আমার কাছে ওনাকে রাখতে পারলাম বা তাকে কি হেফাজতে রাখতে পারলাম, সবকিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলেন আমার সাথে, আজকে আপনাকে আমি পোশাক বানিয়ে দিব। আর এই গোসল, আপনার যে গোসল, এটাও আজকে হবে নাকি? খাওয়া দাওয়া করছেন দুপুরবেলা? হ্যাঁ। আজকে দুপুরে খাইছেন? হ্যাঁ। কি খাইছেন? ভাত। কোথায়, হোটেলে খাইছেন? এখানে একজনে খাবার বিতরণ করছিল। আচ্ছা যাই, তাহলে আজকে তো দুপুরের খানাটা অন্তত হয়েছে, তো রাত্রের খাবার আমি ব্যবস্থা করে দেবো। আর চলেন আপনাকে পোশাক, আজকে আগে পোশাক বানানোর ব্যবস্থা করি। হ্যাঁ, পোশাকটা বানাই দিই ভাই। তাহলে আপনি তো এর সাথেই থাকবেন নাকি? একটা ছেড়ে যাচ্ছেন না ভাই ওকে ছেড়ে যদি যাওয়ার হতো হুম। অনেক আগেই আমি যেতে পারতাম, এমন সুযোগ আমার হাতে ছিল। তাহলে ছেড়ে মানে যাইতে চাচ্ছেন না? আমি ওকে ছেড়ে যাব কোন হিসাবে ছেড়ে যাব? ছেড়ে গেলে কি ও ভালো থাকবে? আমি ওকে ছেড়ে যাব না, কিন্তু ওকে আমার কাছে কথা দিতে হবে আমি ওর জন্য সব করব, আমার সাধ্যের ভিতরে যা আছে সব আমি করব। কিন্তু ও হচ্ছে ডিসিশন মেকিং ম্যান, ঠিক আছে? মানে ক্ষণে ক্ষণে ডিসিশন পরিবর্তন করে। আমি ওকে অনেক আগেই বলছিলাম, চাই হইছে না হইছে, অন্তত বাচ্চামি স্বভাবটা বাদ দিয়ে নিজেকে একটু গড়ে তোলার চেষ্টা করো। আসলে দোষটা ওরও না, ওর বয়সের, যার কারণে আপনার এই ক্ষণে ক্ষণে ডিসিশন চেঞ্জের কথা উনি বলতেছে, এই ডিসিশন ক্ষণে ক্ষণে চেঞ্জ হবে না তো আর? না, ডিসিশনটা মূলত চেঞ্জ হয়েছিল। আমরা ওই যে চক বৈদ্যনাথে একটা বাসা নিয়েছিলাম, লাইলি আপার বাসায়। জি। তো বাসাটা নেওয়ার 2-3 দিন পর উনি আমাকে হঠাৎ করে বললো কি যে আমার মনে হয় আমার বাসায় একটা বিপদ আছে, আমার যাওয়া উচিত। তো পরে আমার মাথায় আসলো যে ওনার যত পরিবার জেনে গেছে, তো এখন যদি উনি চলে যায় হয়তো ওনাকে আসতে দিবে না। তো এইরকম মূলত অবিশ্বাস করে করে ডিসিশনটা চেঞ্জ হয়েছিল। এখন আর চেঞ্জ হবে না তো? না, চেঞ্জ হবে না। দর্শক আপনারা বলবেন আমি উনাদেরকে অবশ্যই বিয়ে দিয়ে দিব কিনা, কারণ উনার শেষ লালসার শিকার আমার আলাউদ্দিন ভাই, শেষ লালসার শিকার। আপনারা অবশ্যই বলবেন এদেরকে বিয়ে দিয়ে দিব। যাক, সবার সম্মতি আছে এদেরকে বিয়ে দিয়ে দেওয়ার, মানে লালসার শিকার আমার এই আলাউদ্দিন ভাই। মানে ইনি কারো কাছে যে পর্যন্ত ছাড় পায়নি, মানে যার কাছে গেছে তার কাছে তিনি লালসার শিকার হয়ে গেছে। আর এই বাংলাদেশে যেন এই লালসার শিকার আর কোনো বোন না হয়, আমি সেই ব্যবস্থাই করব। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সামনে আবার কখনো না কখনো দেখা হবে অসহায় মানুষের ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। উনি খুশি হয়ে এদের চাচা আমার এই বোনকে 500 টাকা দিয়েছে, খুশি হয়ে। হ্যাঁ, দেখেন বিয়ে উপলক্ষে তাদেরকে বিয়ে দিয়ে দিব, খুশি হয়ে উপলক্ষে তাদেরকে 500 টাকা দিচ্ছে। নেন বোন, নেন। আমার চাচা দিয়েছে, দোয়া করবেন ওনার জন্য। ইনশাআল্লাহ। আচ্ছা, উনিও 100 টাকা দিছে, ঠিক আছে? এর আরেকজন 50 টাকা দিছে, নেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা তাহলে এখন আমার এই বোনকে নিয়ে আগাবো তার পোশাকের জন্য, পোশাকের ব্যবস্থা করবো আগে। চলেন, উঠেন। এই যে এটা আমার এই আরেক ভাই 100 টাকা দিল তার বিয়ের উপলক্ষে। অবশ্যই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নেন বোন, হ্যাঁ হাতে নেন। না, পোশাকটা আমি দিয়ে দিব, আর ওটা পোশাকটা আমি দিয়ে দিব। কিন্তু ভাই সেলাই মেশিনের কাজ জানে, উনি যদি সেলাই মেশিনের কাজ জানে আমি সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এবং ঠিক আছে, আপনি আসেন, চলেন, আসেন, উঠেন, উঠেন। আমি এখন আমার এই বোনকে নিয়ে চলে যাব তার পোশাক বানিয়ে দেওয়ার জন্য। মানে কারণ শরীয়তের বিধানে সেটা নাই, যেটা নাই সেটাই করেই বেড়াচ্ছিল। আজকে আমি শরীয়ত অনুযায়ী যেটা হয় সেটাই করে দিব তাদেরকে। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব, যত পরবর্তী আপডেট মানে যেটা হয় সেটা অবশ্যই দিব ইনশাআল্লাহ।